প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন। প্রশ্নগুলো কি? অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন, তারপরে অবস্থান্তর মৌলের পরিবর্তনশীল যোজনী এবং অবস্থান্তর মৌলের জটিল যৌগ গঠন। আপনাদের অনেকেরই সেটা ইন্টারমিডিয়েট লেভেল থেকে অনার্স লেভেলে এসেও এই কনসেপ্টগুলো আসলে ক্লিয়ার হয় না। তো আমার বিশ্বাস আজকে মনোযোগ সহকারে ক্লাসটা করলে হয়তো আপনারা এই বিষয়টা আসলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন প্রথমে আমরা শুরু করি অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন। আমরা পূর্বের ক্লাসে আসলে অবস্থান্তর মৌল কাকে বলে সেই বিষয়টা অবশ্যই আমরা জানতে পারছি। অবস্থান্তর মৌল কারা ছিল? যে সকল মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এখন আসেন অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে আসলে বুঝাইতে চাই যে অবস্থান্তর মৌলের কারা আসলে আমরা জানি, মনে করেন কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d-তে দিব না 4s2 3d9, কিন্তু আমরা জানি কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, তখন কি হবে 4s1 3d10। দেখেন আমরা অনেকে আসলে অবস্থান্তর মৌলের সংজ্ঞাটায় ভুল করি। অনেকে বলে যে সকল মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল। তা আসলে অপূর্ণ ডি অরবিটাল বলতে আসলে আমরা কি বুঝি? অপূর্ণ ডি অরবিটাল মানে ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকলে। আচ্ছা, তাহলে এই জায়গায় কি আমি যে কপারের ইলেকট্রন বিন্যাসটা করলাম, এই জায়গায় কি ডি অরবিটাল 1 থেকে 9 আছে? নাই। তো সেই হিসাবে আসলে এটা কি বোঝায়? অবস্থান্তর মৌল 9 বোঝায়। কিন্তু আমরা জানি কপারের আসলে পরিবর্তনশীল যোজনী আছে Cu+, আবার Cu2+। আপনি Cu+ এর কালার কিন্তু রঙিন না। Cu+ মানে সে যখন Cu+ হয় তখন কিন্তু সে একটা ইলেকট্রন ত্যাগ করে। একটু মাইন্ডে রাখবেন, আসলে আমরা একটু গভীরে পড়াশোনা করা লাগবে। 29 যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 আর কি 4s1, সে কিন্তু অবস্থান্তর নয়। আসলে এটা কি হবে না, যে Cu+ যখন হবে, এই কপার যখন কিউ+ এবং কিউ প্রিক, আমরা জানি এটা হলো কিউ+ আয়ন আর এটা হলো কিউ প্রিক আয়ন। যখন কিউ+ ক্লোরাইড মনে করেন CuCl, এটা কিন্তু রঙিন নয়। এটা কি নয়? রঙিন নয়, মনে রাখতে হবে কিন্তু। কারণ রঙিন তখনই হবে যখন আয়নটা স্থিতিশীল আয়নে ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল থাকবে। কিন্তু আমি যদি Cu2+ বলতে চাই, Cu2+, এটা ইন্টারমিডিয়েট লেভেল আমাদের অনেক সময় এমসিকিউতে আসতো যে Cu+ আসলে কি রঙিন কিনা। আমরা অনেকেই মনে করি কপার তো অবস্থান্তর মৌল, তাইলে তার মনে হয় সবগুলোই রঙিন হবে, কিন্তু না, আপনাকে যোজনীর বিষয়টা মাথায় রাখতে হবে। দেখেন Cu2+ মানে কি? আচ্ছা, আরেকটা প্রশ্ন অনেক স্টুডেন্ট আমাকে করে থাকে যে স্যার, আমাদের কপারের ইলেকট্রন বিন্যাসের সময় শেষ ইলেকট্রন তো ডিতে গেছে, মানে 4s1 3d10, তখন ত্যাগ করার সময় তো ডি থেকে করার কথা না। ইলেকট্রন শেষে গেছে বা এটা ডি ব্লক মৌল, 4s এর পরে 3d তে গেছে, এটা সত্য, কিন্তু ত্যাগ করার সময় সে বাইরের স্তর থেকে করবে। তাইলে আমি যদি এটা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, সে যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে 4s থেকে যাবে একটা আর 3d থেকে যাবে একটা, অর্থাৎ 3d9। সুতরাং এটা অবস্থান্তর মৌল বা আয়ন আর কি। অর্থাৎ কপার আসলে আলটিমেটলি অবস্থান্তর, কিন্তু কপারের যোজনী যখন 1 হবে তখন সে আসলে রঙিন হবে না। এটা মাথায় রাখবেন। কেন হবে না? যখন সে ওই যোজনী কি হবে, +1 জারণ মান +1 হবে, অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করবে, তার ডি অরবিটালটা কি পূর্ণ। আমরা জানি যে স্থিতিশীল আয়নে ইলেকট্রন বিন্যাসে যদি ডি অরবিটাল অপূর্ণ থাকে তখন সেটা হলো অবস্থান্তর মৌল। তাহলে কপার প্লাস আয়ন কিন্তু আসলে যেহেতু অবস্থান্তর না, সে রঙিন যৌগ গঠন করবে না, কিন্তু এটা রঙিন হবে। এই আসলে বেসিক যে অবস্থান্তর মৌল আসলে কাকে বলে। আমরা ওই পরমাণুর না পরমাণুর আয়নের স্থিতিশীল আয়নে ইলেকট্রন বিন্যাস করলে অপূর্ণ ডি অরবিটাল থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এখন আপনি বলতে পারেন যে স্যার, স্থিতিশীল আয়ন আসলে কোনটা? আমরা কিভাবে বুঝবো যে Cu+ না Cu2+? যে কোনো একটা আননোন মৌল যদি আসে,
আচ্ছা স্যার, আমি যদি এই মুহূর্তে আপনাকে বলি যে কপারের 2-3টা যৌগের নাম বলেন, সবার আগে আপনার মাথায় চলে আসবে কপার সালফেট। তা আমরা জানি সালফেটের জারণ মান -2, এটা হলো +2। এইভাবে যে যৌগের আসলে জারণ মান কমন, মানে যেমন কপার +1 এর আসলে যৌগ খুব বুঝে কষ্ট করে বের করতে হবে, কিন্তু কপার সালফেট, কপার নাইট্রেট, কপার কার্বনেট, এই টাইপের গুলো কপারের জন্য অধিকাংশ যৌগই 2, তখন এটাকে আপনি ধরে নিতে পারেন যে এটা আসলে কি স্থিতিশীল আয়ন। এই হলো, তাহলে কি কপার একটি, কপার 2+N একটি কি স্থিতিশীল আয়নে অপূর্ণ ডি অরবিটাল থাকে, সুতরাং এটা কি অবস্থান্তর মৌল। এটা আমরা অধিক জানার জন্য, তাহলে কপার, আমি যখন কপার 2+ করব তখন তার ইলেকট্রন বিন্যাসে কি ডি অরবিটাল অপূর্ণ থাকে, তাই সে অবস্থান্তর মৌল। কিন্তু জিঙ্কের বেলায় কি হবে? জিঙ্কের বেলায় 3d10 4s2, আমি যদি জিঙ্কের কথাটা একটু চিন্তা করি, জিঙ্কের কথাটা যদি আমি একটু চিন্তা করি, মনে হয় এটা জিঙ্ক 30, তাইলে 4s2 3d10। এখন আমি তো আসলে পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখে বলতে পারবো না যেটা অবস্থান্তর কিনা, তাহলে জিঙ্কের একটা যৌগের নাম বলেন, আপনার মাথায় চলে আসতেছে জিঙ্ক সালফেট। এটা -2, এটা কি +2, অর্থাৎ জিঙ্কের জারণ মান +2 আসলে স্থিতিশীল। এখন আমি 30 করলাম, এই যে +2 সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে, সে কি ডি থেকে করবে? উত্তর হলো না, শেষের স্তর থেকে করবে, শেষের স্তর থেকে করবে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, অর্থাৎ সেও পূর্ণ না, এই জন্য সে অবস্থান্তর নয়, সে অবস্থান্তর নয়। তাহলে জিঙ্ক কি অবস্থান্তর নয়? অবস্থান্তর নয়। বুঝতে পারছি আসলে কারা অবস্থান্তর আর কারা অবস্থান্তর নয়। যে কোনো একটা ধাতব মৌলের ইলেকট্রন বিন্যাস কইরা আমি স্থিতিশীল আয়নে ইলেকট্রন বিন্যাসে যদি ডি অরবিটালে 1 থেকে 9টা দিকে, তাহলে বুঝবো সে আসলে কি অবস্থান্তর, নতুবা সে অবস্থান্তর নয়। এখন আসেন এই অবস্থান্তর মৌলেরই আসলে বৈশিষ্ট্য হইলো এরা রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, তাই তো? আচ্ছা, এখন আমরা আসলে দেখাবো যে কপার রঙিন যৌগ গঠন করে, কিন্তু জিঙ্ক রঙিন যৌগ গঠন করে না। অর্থাৎ আমরা দেখাবো অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে, কিন্তু যারা অবস্থান্তর নয় তারা রঙিন যৌগ গঠন করে না। এই জিনিসটা আসলে আমি আপনাদের দেখাবো। আচ্ছা, আমি এই জিঙ্ক এবং কপারের মধ্যে একটা রঙিন যৌগ গঠন করে, অপরটা করে না, আমি এই অংশটা একটু এই জায়গায় রেখে দিতে চাই, তাইলে আমাদের আসলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা স্যার, আমরা যদি বলি যে কপার সালফেট .5s2, এই যৌগটার নাম কি? আমরা অনেকেই জানি ব্লু ভিট্রিয়ল বা তুতে, এর কালার হলো নীল, এর কালার কি? নীল। আচ্ছা, আমি যদি জিঙ্কের বলি জিঙ্ক সালফেট +7s2, তখন এটা আসলে এটার কালার হয় কি? সাদা। হোয়াইট ভিট্রিয়ল বলা হয়, এটার কালার হয় কি? সাদা, মানে এটা রঙিন না। কেন? এটা অবস্থান্তর মৌল না, জিঙ্ক অবস্থান্তর নাই বিদায় সে রঙিন হয় না, জিঙ্ক অবস্থান্তর না, কিন্তু কপার অবস্থান্তর, সেই জন্য সে কি হয়? রঙিন হয়। এখন আমরা আসলে কারণটা জানতে চাই। কি জানতে চাই? আমরা ছোটবেলা থেকে শুনতেছি যে কপার নীল, বা কপার সালফেট, আর্দ্র কপার সালফেট বা তুতের কালার নীল, কিন্তু জিঙ্ক সালফেটের সাথে যখন পানি দেখার সময় সেটা কি? সাদা হয়, অর্থাৎ রঙিন হয় না। এর কারণটা আসলে কি? চলেন আমরা আসলে একটু দেখি। আমরা একটা কাজ করব। আচ্ছা, কোনো কিছু রঙিন বর্ণ সৃষ্টি হয় আসলে কখন? আমরা বুর পরমাণু মডেলে পড়ছিলাম, যখন ইলেকট্রন একটা নিম্ন কক্ষপথ থেকে লাফ দিয়ে উচ্চ কক্ষপথে যাবে তখন শক্তি শোষণ করে, আর উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসলে শক্তি বিকিরণ করে। এই যে ইলেকট্রন যখন লাফালাফি শুরু করে, তখনই আসলে বর্ণালী সৃষ্টি হয়। বর্ণালী সৃষ্টি হলে তার কালার সৃষ্টি হয়। অর্থাৎ আমাকে দেখাইতে হবে যে রঙিন যৌগগুলোর মধ্যে একটা লাফালাফির ব্যাপার আছে, ইলেকট্রনের লাফালাফির বা দাপান্তরের একটা ব্যাপার আছে। আমরা যদি আপনাকে অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠনের একটা এক্সাম্পল দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা প্রথমে আয়রনের ব্যাপারটাই দিব। কি দিব? আয়রন। ফর এক্সাম্পল আয়রন 26, 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে দিব না, প্রথমে আমাদেরকে 4s এ দিয়ে আসতে হবে। 4s2 হইল 20টা, আর বাকি আছে কটা? 6টা, 3d6। এই হলো আমার আয়রন। আচ্ছা,
আয়রনের একাধিক যোজনী হয়, আমি 2 যোজনী বিবেচনা করলাম, ফেরাস আয়ন 26, সে 2টা ইলেকট্রন ত্যাগ করলো, ধরে হলো কি 1s2 2s2 2p6 3s2 3p6 আর কি হবে 3d6। এর মানে কি তার 3p6 এবং 3d6 4s9। এই যে স্যার ডি অরবিটাল, এই ডি অরবিটালটা অপূর্ণ আছে। আসলে এই ডি অরবিটালটার কারণে আসলে কি হয়, অপূর্ণ ডি অরবিটালের কারণে সে রঙিন হয়। চলেন আমরা আসলে একটু দেখি। এখন আমরা যদি হুন্ডের নিয়ম অনুসারে এই ইলেকট্রন বিন্যাসটা করতে চাই, হুন্ডের নিয়ম অনুসারে এই ইলেকট্রন বিন্যাসটা করতে চাই আয়রনের, হুন্ডের নিয়ম অনুসারে। আচ্ছা আমরা জানি ডি অরবিটাল কয় ভাগে বিভক্ত স্যার? ডি অরবিটাল বিভক্ত হইল 1 2 3 4 5। ডি অরবিটাল 5 ভাগে বিভক্ত, সেটা আমরা সবাই জানি। ডি অরবিটাল 5 ভাগে বিভক্ত। এখন আমি আয়রনের যদি এই যে 3d6 এর কথা বলি, তাইলে তার ইলেকট্রনগুলো কি হবে বলেন তো? এই জায়গায় একটা ইলেকট্রন, 2টা 3টা 4টা 5টা, তারপরে 6টা, মানে এই জায়গায় আরেকটা আসবে। এই যে এটা হলো 3d6, 3d6, অর্থাৎ তার ডি অরবিটালে 6টা ইলেকট্রন আছে। আমরা জানি হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন আগে একটা একটা করে প্রবেশ করে। এখন কি হয়েছে জানেন, এই যে ডি অরবিটালে সিঙ্গেল ইলেকট্রন আছে, তখন যখন এই যে আয়রন আয়ন আছে Fe2+ আছে ফর এক্সাম্পল, তার সাথে যখন অন্য কোনো লিগ্যান্ড এসে যুক্ত হবে, অন্য কোনো লিগ্যান্ড। এখন আপনারা বলতে পারেন যে স্যার লিগ্যান্ড আসলে কি? লিগ্যান্ড হইল যে সকল পরমাণুমূলক ইলেকট্রন জোড় দান করতে পারে। ফর এক্সাম্পল এই জায়গায় সায়ানাইড আসতেছে, কি আসতেছে? সায়ানাইড। এই যে সায়ানাইডের মধ্যে ওই যে মাইনাস, এর মানে তার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে। সে যখন আয়রনের কাছে আসতে চাইবে, অথবা পানি, মনে করেন পানি, এর সাথে কি আসতেছে? পানি আসতেছে, পানি। আমরা কিন্তু এটা জানি ফেরাস সালফেট FeSO4.7H2, এটার কালার কি জানেন? সবুজ। এটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল, সবুজ। স্যার এই যে ফেরাস সালফেটের সাথে যখন পানি আসবে, ওইটা লিগ্যান্ড হিসেবে এসে যুক্ত হবে, মানে এই যৌগটা যখন গঠিত হবে, তখন ওই যে লিগ্যান্ড যখন আসবে, লিগ্যান্ড হিসাবে যখন পানি আসবে, পানির মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনগুলো কি করে? সিঙ্গেল ইলেকট্রনকে বিকর্ষণ করে। সিঙ্গেল ইলেকট্রনকে কি করে? বিকর্ষণ করে। এই বিকর্ষণের কারণে কি হচ্ছে দেখেন, বিকর্ষণের কারণে আসলে কি হচ্ছে, এই যে এটাকে আমরা বলি ডিজেনারেট অবস্থা। কি বলি? এই যে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন থাকাটাকে আমরা বলি ডিজেনারেট অবস্থা। ডিজেনারেট অবস্থা। এই যে আয়রনের ডিজেনারেট অবস্থা আছে, যখন লিগ্যান্ড আসবে তখন এই যে ডি 5 ভাগে বিভক্ত, এটা 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে, 2টা ভাগে ভাগ হয়ে যাবে। এক 2 3। খেয়াল করেন সবাই, এই যে ডিজেনারেট অবস্থা, আমরা যেটাকে একটু বড় করে দিই, ওকে, দেখেন স্বাভাবিক অবস্থায় D6 আছে, এর মানে 6টা ইলেকট্রন, এটাকে আমরা বলি ডিজেনারেট অবস্থা। যখন লিগ্যান্ড আসে, কি আসে? লিগ্যান্ড। মনে করেন যে আয়রনের সাথে পানি আইসা যুক্ত হইতে চায়, তখন পানির মধ্যে কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। ওই মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবের কারণে সিঙ্গেলগুলা ইলেকট্রনগুলো একে অপরকে কি করে? বিকর্ষণ করে। তখন কি হয়, এই যে মনে করি এই ইলেকট্রন লাফ দিয়ে এই জায়গায় চলে গেছে, এ লাফ দিয়ে এই জায়গায় চলে আসে, অর্থাৎ এই সিঙ্গেল ঘরগুলো ডবল হয়ে যায়। কি হয়ে যায়? ডবল হয়ে যায়। আচ্ছা, অর্থাৎ এই যে ডি 5টা অরবিটাল ছিল, DXY DY Z DZX DX স্কয়ার মাইনাস Y স্কয়ার DZ স্কয়ার, তখন এই সমশক্তি সম্পন্ন অরবিটালটা আসলে দুইটা ভিন্ন শক্তির অরবিটালে পরিণত হয়। যেহেতু ইলেকট্রন আগে এইগুলোতে গেছে, এটাকে বলা হয় নিম্ন শক্তির অরবিটাল, এটাকে উচ্চ শক্তির অরবিটাল। এর মানে হইছে এটা কি বলেন তো? আগে ছিল সেটা ডিজেনারেট, এটাকে আমরা বলি নন ডিজেনারেট। নন ডিজেনারেট, এই যে নন ডিজেনারেট হওয়া মানেই হলো একটা ইলেকট্রনের লাফালাফির সুযোগ করে দেওয়া, আর নাইলে কিন্তু এটা হইতো না। এখন
এইটাকে আমরা বলি ইজি, আর এটাকে বলি টি টু জি নিম্ন শক্তির যে অরবিটাল সিস্টেম সেটাকে আমরা আসলে বলি কি টি2জি। এগুলোর নাম আসলে কি ডিএক্স ওয়াই, এটাকে আমরা বলতে ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। আচ্ছা এখন হয়েছে কি বলেন তো, যে আয়রনের যে ডি অরবিটালটা আছে সেটা আসলে কি, আমি এটাকে মুছে ফেলি সমস্যা নাই। ডি অরবিটাল আছে, ডি অরবিটালে 6টা ইলেকট্রন ছিল, তখন লিগান্টের প্রভাবের কারণে এই ডিজেনারেট অবস্থা নন ডিজেনারেট অবস্থায় রূপান্তরিত হয়, অর্থাৎ তাদের মধ্যে শক্তির তারতম্য ঘটে। এই যে অর্থাৎ এই সমশক্তি সম্পন্ন ডি অরবিটালটা দুইটা ভিন্ন শক্তির অরবিটালে পরিণত হয়, তখন এটাকে বলো আমরা নিম্ন শক্তির, আর এটাকে বলবো উচ্চ শক্তির। তখন কি করবে, সে যখন শক্তি শোষণ করে ইলেকট্রন লাফ দিয়ে উপরে যেতে পারবে, উপর থেকে নিচে আসতে পারবে। এই যে আমরা যদি একটু বলার চেষ্টা করি, হ্যাঁ নন ডিজেনারেট থেকে যখন ডিজেনারেট হয় তখন তাদের মধ্যে শক্তির তারতম্য দেখা যায়, ডেল ই। এই ডেল ই মানে কি এইচ নিউ, ডেল ই মানে কি এইচ নিউ, আর এই এইচ নিউ মানে কি সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। এই ল্যামডার কারণে আসলে কি হয়, আমরা কালারফুল দেখি। এখন আমরা শর্ট কথায় বলি, এত জটিল ভাবে নেই, আর কিছু নাই। যে সকল পরমাণুর বা আয়নে, যে সকল আয়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল থাকে, ওই ডি অরবিটালে সিঙ্গেল ইলেকট্রন থাকবে। আমরা যদি দেখি যে সিঙ্গেল ইলেকট্রন আছে, তখন লিগ্যান্ড হিসাবে মনে করেন পানি আসতে পারে, সায়ানাইড আসতে পারে, লিগ্যান্ড হিসেবে কারা কাজ করে, যারা মুক্তজোড় ইলেকট্রন দিতে পারে। আইসা এই ডিজেনারেট অবস্থাটাকে দুইটা স্তরে কি করে ফেলবে, বিন্যস্ত করে ফেলবে। এই দুইটা স্তরে বিন্যস্ত করে ফেলা, নিম্নটাকে আমরা বলবো টি2জি, আর এটা হলো ইজি, অর্থাৎ ডি অরবিটালটা দুইটা স্তরে বিভক্ত হয়ে যায়। তখন ওই যে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন লাফ দিয়ে উচ্চ শক্তি স্তর, এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর, অর্থাৎ লাফালাফি করে। যে শক্তির পার্থক্য ডেল ই সমান এইচ নিউ, আমরা জানি নিউ মানে সি বাই ল্যামডা, এইচ মানে ফ্লাঙ্কের ধ্রুবক, সি আলোর বেগান ল্যামডা। ওই যে ল্যামডাটা যদি দৃশ্যমানের সাথে মিলে যায় তখন সেটাকে আমরা কালারফুল দেখব। এইটাই আসলে আমাদের মূল মেসেজ। এখন আসেন যে এই যে এর মানে কি আয়রন রঙিন যৌগ কি করবে, গঠন করবে। আমরা এখন আপনাকে পিডিএফটা দেখাই দিলে আসলে বিষয়টা বুঝতে পারবেন। মূলত হইল ডিজেনারেট এবং নন ডিজেনারেট এই অবস্থাটা যদি আমরা বুঝাইতে পারি, তাইলে আসলে আমরা যে কোনো কিছু রঙিন হবে কিনা সেটার ব্যাখ্যা স্পষ্টভাবে আমরা দিতে পারবো। আমি এটাকে একটু ছোট করে রাখলাম। চলেন আমি আপনাদের পিডিএফটা দেখাইতে চাই। আচ্ছা, আমরা উপরের অংশ প্রথমে দেখলেই হবে, নিচের অংশ না দেখলে হবে। আশা করি লেখাটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, সমস্যা নাই। এই জায়গায় আমরা যারা দেখছি যে অবস্থান্তর মৌল কাকে বলে, সংজ্ঞাটা, যে সকল মৌলের সুস্থিত আয়নের বা স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে আংশিক পূর্ণ বা অপূর্ণ ডি অরবিটাল আছে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌলগুলা কি কি হিসেবে কাজ করে, এরা কি করে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, প্রভাবক রূপে কাজ করে। এই মুহূর্তে আমি আলোচনা করতেছি রঙিন যৌগ গঠন। রঙিন যৌগ কিভাবে গঠন করে সেই জিনিসটা আমরা দেখাইতেছি। অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন, রঙিন যৌগ গঠন বা রঙিন। স্যার এই যে আয়রন, মানে এই জায়গায় আমি কি করলাম, আমি একটু রিডিংটা পড়ি, যে অবস্থান্তর ধাতু ও তাদের, এটাকে আমি নিচের দিকে নামাই দিলে সমস্যা নেই, আমার যতটুকু দরকার আমি সেটা আসলে দিচ্ছি। হ্যাঁ, অবস্থান্তর ধাতু ও তাদের আয়নে অপূর্ণ ডি অরবিটাল তাকে বলে তারা রঙিন হয়। অবশ্যই অবস্থান্তর ধাতুর মুক্ত একক পরমাণু 5টি ডি অরবিটালের সমশক্তি স্তরে থাকে। এই যে একে ডিজেনারেট অবস্থা বলে, হ্যাঁ ডিজেনারেট অবস্থা বলে। কিন্তু জটিল আয়ন গঠনকালে লিগ্যান্টের অরবিটাল ধাতুর ডি অরবিটালের নিকটতমী হলে বিকর্ষণের কারণে ডি অরবিটালের মধ্যে শক্তির সামান্য ঊর্ধ্বমুখী নিম্নমুখী পার্থক্য ঘটে। ঘটছে না? আমি তো বলছিলাম
যে এই যে যদি লিগ্যান্ড আসে, লিগ্যান্ড যখন কাছাকাছি আসে তখন সেটা দুইটা, একটা ঊর্ধ্বমুখী এবং একটা নিম্নমুখী দুইটা অরবিটালের সৃষ্টি হয়। এই যে পার্থক্য ঘটে, একে ডি অরবিটালের নন ডিজেনারেট অবস্থা বলে। এই যে সমশক্তি সম্পন্ন পাঁচটা অরবিটাল দুইটা স্তরে বিন্যস্ত হয়ে গেছে, এটাকে আমরা বলি নন ডিজেনারেট অবস্থা বলে। ফলে পাঁচটি ডি অরবিটাল সামান্য পৃথক শক্তি সম্পন্ন ডেলি দুইটি পৃথক শক্তি বিন্যস্ত হয়ে পড়ে। হয়েছে না? এই যে পাঁচটা ডি অরবিটাল, এটাকে আমরা কি বলবো? ডেল ই। আপনি এটা এই চিত্র দিলে দিতে পারেন অথবা এই জায়গায় বসাই দিলে হবে। এই যে এটা ডেল ই বুঝাচ্ছি, দুইটার পার্থক্য। এখন এই ডেল ই মানে কি? এইচ নিউ, নিউ মানে কি? সি বাই ল্যামডা, এটা আমরা বেসিক থেকে জানি। এই যে দুইটি ভিন্ন শক্তি স্তরে, হ্যাঁ এই যে ডিজেনারেট থেকে নন ডিজেনারেট হইলো শক্তির পার্থক্য ঘটে, তখন এই ইলেকট্রন লাফালাফি করবে, তখন কালার। এখন এটা কোন সূত্র মানে? এই যে স্যার ডি দিলাম, এটা নন ডিজেনারেট, এই নিম্ন শক্তি স্তরকে বললাম T2G আর এটা ইজি, শক্তির পার্থক্য। এখন কাহিনীটা আসলে কি? ডি ব্লকের কোনো একটা দ্রবণ, ডি ব্লক ধাতুর যৌগের দ্রবণের কালার কি হয়? রেড, গ্রিন এবং এই যে বেগুনি, লাল এবং সবুজ। তা আসলে কি হয়? ডি ব্লক মৌলগুলো সবুজ বর্ণ কি করে ফেলে? শোষণ করে ফেলে। এটার মধ্যে যখন সবুজ বর্ণ শোষণ করে ফেললে তখন এই দ্রবণটাকে দেখা যাবে বেগুনি লাল। কি দেখা যাবে? বেগুনি লাল। অর্থাৎ এই তিনটা কালারের মধ্যে ডি ব্লকের মৌলগুলো গ্রিন কালার কি করে ফেলবে? শোষণ করে ফেলবে। বাকি দুইটার মিশ্রণ দেখা যাবে। এই আসলে আমাদের মূল মেসেজটা। আশা করি এই অংশ লোক এই অংশ আপনি মিলে বুঝতে পারছেন না বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এখন এইটাই, তখন দুটি শক্তি স্তরের মধ্যে শক্তির যে পার্থক্য হয় তা যদি দৃশ্যমান আলোর বর্ণালীর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তবে বিজোড় ডি অরবিটালের ইলেকট্রন ওই আলো শোষণ করে এবং আলোর অবশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য রং আমাদের চোখে প্রতিফলিত হয়। অর্থাৎ ওই অবস্থান্তর ধাতুর জটিল আয়ন বর্ণযুক্ত হয়। আয়নের বর্ণ আয়ন দ্বারা শোষিত বর্ণের সম্পূরক হয়। যদি সবুজ বর্ণ শোষিত হয় তবে দ্রবণের বর্ণ বেগুনি লাল হয়। যদি নীল বর্ণ শোষিত হয় তবে দ্রবণের বর্ণ হবে কমলা। এটা আমাদের একটু মনে রাখতে হবে, দুইটা এক্সাম্পল মনে রাখলেই হয়ে যাবে। আশা করি আমরা এই বেসিকটা বুঝতে পারছি। আচ্ছা, আমি এই অংশটা এখন আর মুছে ফেলি, আশা করি আমাদের এটা আর লাগবে না। আমি পিডিএফটা একটু বড় করে আপনাকে দেখাই দিতে চাই। ওকে, আমরা একটু পিডিএফটা আপনাকে বড় করে দেখাই দিব, সমস্যা নাই। এটাই মূল কারণ যে অবস্থান্তর মৌলসমূহ। তাহলে আমরা কি বুঝলাম? যে ডি অরবিটালটা স্বাভাবিক অবস্থায় ডিজেনারেট অবস্থায় থাকে, তবে লিগ্যান্ড আসলে ওই ডি অরবিটালের সিঙ্গেল ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে নন ডিজেনারেট অবস্থা প্রাপ্ত হয়। আর নন ডিজেনারেট অবস্থা প্রাপ্ত হলে তাদের মধ্যে শক্তির পার্থক্য ঘটে ডেল ই সমান এইচ নিউ, এইচ নিউ মানে এইচ সি বাই ল্যামডা। তখনই আসলে আমরা কালার দেখার বিষয়টা আমাদের আসে। এই অংশটা আমি বলছি কি। এখন আমরা একটু দেখি যে আমরা বলছি যদি সবুজ বর্ণ শোষিত হয় তবে বেগুনি লাল বর্ণ, এই যে এই ডি ব্লকের দ্রবণটা কি করছে? সবুজ বর্ণকে শোষণ করে ফেলছে, তখন সেটা কি দেখা যাবে? বেগুনি লাল দেখায়। সেই নীলবর্ণ যদি শোষিত হইতো, নীলবর্ণ শোষিত হলে এটা কালার কি হইতো? দ্রবণের বর্ণ হবে কমলা। এটা আমরা একটু মনে রাখবো। এই আসলে জটিল যৌগ গঠন আসলে আমরা এই এতটুকু পর্যন্ত দিলে হয়ে যায় আসলে আনসারটা। যদি আপনাকে নর্মালি বলে যে জটিল যৌগের গঠন বর্ণনা করো, দুঃখিত, রঙিন যৌগের গঠন বর্ণনা করো, তাহলে এতটুকু দিলেই হয়ে যাবে, রঙিন যৌগ গঠন। তারপরে এই জায়গায় আরেকটু আলোচনা দিছে, আমরা যদি আলোচনাটা একটু বর্ধিত করতে চাই, যে ডি অরবিটাল যদি পূর্ণ অথবা শূন্য থাকে, যেমন স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়াম 3+-এ কি হয়? তার ডি অরবিটালে ইলেকট্রন থাকে না। ওই যে কপার +1, তার ডি অরবিটালে 10টা, জিঙ্ক 2+, তার কি তার 10টা। এখন দেখেন স্যার, এই যে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হইলো, ডি অরবিটালে কয়টা আছে? ডি অরবিটাল কয়টা আছে? 10টা। আপনারা একটু খেয়াল করেন স্যার, জিঙ্ক অবস্থা রঙিন যৌগ গঠন করে না কেন? মানে মূল কাহিনীটা আসলে কি একটু আমরা বুঝে ফেলি, তাইলে আমরা বুঝতে পারবো। জিঙ্ক রঙিন যৌগ গঠন করে না কেন? একটু বিষয়টা বুঝছেন। আচ্ছা, জিঙ্কের তো আসলে কি 1 2 3 4 5, তার ডি অরবিটাল না? এই যে ডি অরবিটালে 10টা ইলেকট্রন আছে, তখন কি হবে বলেন তো? এই জায়গায় 1টা 2টা 3টা 4টা 5টা
6টা 7টা 8টা 9টা 10টা। এই দেখেন স্যার, জিঙ্ক রঙিন যৌগ গঠন করে না কেন? এই যে তার ডি অরবিটালে কোনো কি সিঙ্গেল ইলেকট্রন আছে? নাই, মানে অপূর্ণ ডি অরবিটাল নাই। তার এটা কি পূর্ণ? যখন এই জায়গায় লিগ্যান্ড আসবে, মনে করেন পানি আসতেছে লিগ্যান্ড হিসাবে, পানি আসতেছে স্যার, এই যে লিগ্যান্ড আসবে সে কি তাকে বিকর্ষণ করবে? সিঙ্গেল ইলেকট্রনকে বিকর্ষণ করে, মুক্তজোড় ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রনকে বিকর্ষণ করে। তাই এই জায়গায় কি হয়েছিল, এই যে আয়রনের ক্ষেত্রে পানি আইসা, আয়রনের ক্ষেত্রে কি করছে, পানি আইসা এই যে ডিজেনারেট অবস্থাকে নন ডিজেনারেট অবস্থায় কি করছে, বিভক্ত করছে। এই জায়গায় কি, এই জায়গায় ডিডি স্থানান্তর হবে, অর্থাৎ যেটা ডিজেনারেট আছে এটা কি দুইটা শক্তি স্তরে বিভক্ত হবে? উত্তর হইল না, কারণ এই জায়গায় সিঙ্গেল ইলেকট্রন নাই, তাই সে বিকর্ষণ করতে পারে না। তাই সে আর দুইটা স্তরে বিভক্ত হয় না, যে নিম্ন শক্তিতে যে 3টা হবে আর উপরে শক্তি স্তরে যে 2টা হবে, এটা হয় না। তাই সে কি করে না, রঙিন যৌগ গঠন করে না। এর মানে কি, ডিতে যদি 10টা থাকে অথবা 0 থাকে, তবু তো এই ঘটনাটা ঘটবে না। এই হইল আসলে আমাদের মূল মেসেজটা আপনাদের প্রতি। এই যে স্যার, তাহলে আয়নের ক্ষেত্রে ডিতে 10টি ইলেকট্রন বিন্যাস হয়েছে, তাই তাদেরকে ডি অরবিটালের ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে ডিডি স্থানান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই। ডি অরবিটালে যে 10টা ইলেকট্রন আছে, তারা ওই যে ইলেকট্রন বিকর্ষণের কারণে তারা আসলে ওই যে ডিজেনারেট থেকে নন ডিজেনারেট হওয়ার কোনো সুযোগ নাই। সেম, তাই এরা বর্ণহীন হয়। কিন্তু টাইটেনিয়াম এবং টাইটেনিয়ামের যখন ডি অরবিটালে 1টা থাকে তখন সে রক্তবর্ণ হয়। ভ্যানাডিয়ামে যখন হয় সবুজ। এটা আপনি 1টা বা 2টা এক্সাম্পল মনে রাখতে হবে। ক্রোমিয়ামের হয় বেগুনি। কোন কোন আয়নের ক্ষেত্রে কোন কোন কালার হয় এটা একটু লিখে দিছি আর কি। আপনি সবগুলা মনে থাকলে না থাকলে 1টা বা 2টা এক্সাম্পল দিয়ে দিলে আসলে হয়ে যাবে। তো স্ক্যান্ডিয়াম এবং টাইটেনিয়াম এরা বর্ণহীন। টাইটেনিয়াম 4+ আর টাইটেনিয়াম 3 হলে লালচে বেগুনি হয়। ভ্যানাডিয়াম 4+ হইলে নীল হয়, ভ্যানাডিয়াম 3+ হইলে সবুজ। ভ্যানাডিয়াম এর মানে ভ্যানাডিয়াম পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। দেখেন ভ্যানাডিয়াম কি করছে, +2 +3 +4। আমরা পড়ছিলাম না যে অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এই এক্সাম্পল আমরা আবার দেখব, যে কোনটা কোন কালার দেয় সেটা আমরা একটু পড়ে নিব। তা আপনাকে যদি নর্মালি বলে যে রঙিন যৌগ অবস্থান্তর মূলে রঙিন যৌগ গঠন ব্যাখ্যা করো, এতটুকু পর্যন্তই দিলে হয়। আর একটু বিস্তারিত লিখলে যে কারা কারা করে না আর করলে কোন ধরনের বর্ণ সৃষ্টি হবে, এই পুরোটা লিখতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি। তাইলে অবস্থান্তর মূলে রঙিন যৌগ গঠন আমরা বুঝতে পারছি। আমরা একটা এক্সাম্পল আপনাদের দিয়ে দেখাইতে পারি চাইলে। আমরা পরীক্ষার খাতায় কতটুকু লিখবো এটা আমাদের প্রশ্নের আলোকে। আচ্ছা, এই অংশটা মুছে ফেলতে চাই। জিঙ্কের 3D হয়, এটা আমরা জানি। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলে আসলে কি হয়, জিঙ্ক 2+ করলে তার 3D10 হবে। এই জন্য আমি আসলে এই অংশটা লিখে রাখছিলাম। ওকে, এখন আসেন আমরা রঙিন যৌগ গঠন দেখছিলাম, একটা এক্সাম্পল দেখাই ফেলি। একটা এক্সাম্পল দেখায় ফেলি, বা এইরকম যদি প্রশ্ন আসে যে টেট্রাএমিনো বা এমোমিন কপার 2+ আয়ন, এই আয়নটার নাম কি, NH3 4টা Cu2+। এটা একটা জটিল আয়ন, এটাকে বলা হয় টেট্রাএমোমিন কিউপ্রিক আয়ন। কপারের যোজনী যখন 2 হয় তখন এটাকে আমরা ইক বলি, টেট্রাএমোমিন কিউপ্রিক আয়ন। সেম আমি যদি এখন জিঙ্কের কথা বলি, জিঙ্ক NH3 4, এটা হলো কি 2+, টেট্রাএমোমিন জিঙ্ক 2+ আয়ন। এখন হইছে কি জানেন, আমি এই অংশ মুছে ফেলি। আচ্ছা, এখন হইছে কি জানেন, এই যে কপার যে আছে এর কালারটা আসলে এর কালার হয়, এটার বর্ণযুক্ত। এটা কি বর্ণ আছে, বর্ণযুক্ত, কিন্তু এর এটা বর্ণহীন, বর্ণহীন। তা আমরা তো জানি আসলে জিঙ্ক আয়ন আসলে বর্ণহীন হয়। এই যে এখন দেখেন যে কপারের ক্ষেত্রে, কপারের ডি অরবিটাল কয়টা আছে, 3D9, 3D9। এই যে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তো কি হবে, একটা একটা গিয়া তারপর একটার মধ্যে সিঙ্গেল ইলেকট্রন থাকবে। এখন দেখেন এই যে কপারের ক্ষেত্রে যখন সিঙ্গেল ইলেকট্রন থাকলো, তখন লিগ্যান্ড হিসাবে যখন অ্যামোনিয়া আসে, লিগ্যান্ড হিসাবে কে আসতেছে দেখেন তো,
লিগ্যান্ড হিসেবে যখন অ্যামোনিয়া আসে, লিগ্যান্ড হিসেবে কে আসবে? এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কিন্তু লিগ্যান্ড NH3, তার মধ্যে মুক্ত জোড় আছে। তখন সে কি করবে? এই অ্যামোনিয়া এসে এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করতে পারে, সিঙ্গেল ইলেকট্রন তো, অর্থাৎ বিকর্ষণের একটা প্রভাব থাকে, কিন্তু ট্যান থাকলে হইতো না। তখন আমি তো বলছিলাম যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে আর বিকর্ষণ করে তখন এটা দুই ভাগে বিভক্ত হবে, অর্থাৎ ডিজেনারেট থেকে নন ডিজেনারেট হবে। তখন আপনি নিয়ম অনুযায়ী দিবেন, প্রথম নিচের স্তরে তিনটা আরো ইলেকট্রন আছে, যেহেতু কয়টা আছে? 3 জোড়া, নিচে হইলো কি 3 জোড়া, আর বাকিগুলা কি হবে? উপরে। আপনি নিয়ম অনুযায়ী দিয়ে যাবেন 1 2 3, আগে পূর্ণ করবেন, পরে এই জায়গায় যাবেন। এর মানে কি এই জায়গায় নন ডিজেনারেট হয়েছে, অর্থাৎ শক্তির তারতম্য ঘটবো ডেল ই। ডেল ই মানে কি এইচ নিউ, এইচ নিউ মানে কি সি বাই ল্যামডা, এটা তো আমরা জানি। এখন জলীয় কপার আয়নে দৃশ্যমান আলো পড়লে কপার আয়নের ডি অরবিটালের ইলেকট্রনগুলো দুটি শক্তি স্তরের পার্থক্য ডেল ই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলোক শোষণ করে কাছাকাছি শক্তির ডি অরবিটালে স্থানান্তরিত হয়। দৃশ্যমান আলোর অবশিষ্ট তরঙ্গের আলো প্রতিফলিত হয়, যার বর্ণ শোষিত আলোকের বর্ণের সম্পূরক হয়, অর্থাৎ কপার আয়ন এ বর্ণই নীল ধারণ করে। কাজেই কপার আয়ন ডি অরবিটালে আংশিকভাবে পূর্ণ হওয়ায় ধরুন ডিডি স্থানান্তর সম্ভব হয়। ইয়েস, এই জায়গায় সিঙ্গেল ইলেকট্রন থাকার কারণেই তো ডিজেনারেট থেকে নন ডিজেনারেট হয়েছে। একটু আগে আমি বলছিলাম এই জিঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা হইতে পারবে না, কারণ এই জায়গায় সিঙ্গেল ইলেকট্রন নাই, তাকে বিকর্ষণ করে, অর্থাৎ এই ডি অরবিটাল ডিডি দুই ভাগে বিভক্ত হবে না, ডিডি এই দুই ভাগে বিভক্ত হইতে পারবে না, যে ডিডির স্থানান্তর সম্ভব নয়। ফলে কপার আয়ন বর্ণযুক্ত হয়। জিঙ্ক আয়ন, ওই যে নিচে লেখছে অপর দিকে জিঙ্ক আয়ন ইলেকট্রন বিন্যাস হলো 3d10। জিঙ্ক আয়নের বৈশিষ্ট্য 3d অরবিটালে ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে পূর্ণ, তাই ডি অরবিটালে ডিডি স্থানান্তর সম্ভব নয়। এই কারণেই টেট্রাঅ্যামোনিম জিঙ্ক 2+ আয়ন কি হয়? বর্ণহীন হয়। আশা করি এটা আমরা বুঝতে পারছি। একবার একটা যৌগের এক্সাম্পল দিয়ে আমরা দেখাইলাম আর নর্মালি বেসিকভাবে আলোচনা করছি। তাইলে চলেন আমরা এখন পরবর্তী প্রশ্নের দিকে আলোচনা করি। এখন কি? অবস্থান্তরমূলক পরিবর্তনশীল যোজনী। একটু আগে তো আমরা দেখছিলাম অবস্থান্তরমূলে যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। নর্মালি যদি আমরা বলি যে আয়রন কি হয়? 2+ হয়, আয়রন 3+ হয়, এই যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। অবস্থান্তর মৌলগুলো যেমন SN2+ হয়, SN4+ হয়, স্ট্যানাস, তারপরে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, বিভিন্ন জারণমান হয়। আমি এটা আপনাকে একটু PDF দিকে পড়ায় ফেলি, সমস্যা নেই, এটা তো জটিল কিছু না। আচ্ছা, এখন প্রশ্ন হইল এরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন? আচ্ছা স্যার, অবস্থান্তর মৌলের কি হয়? বহিস্তরে ফাঁকা ডি অরবিটাল থাকে, বহিস্তরে ফাঁকা ডি অরবিটাল থাকে, আর ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে তাদের বহিস্তরে ইলেকট্রন সংখ্যার তারতম্য ঘটতে পারে, তখনই আসলে তারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আচ্ছা, আমরা জানি এই অবস্থান্তর মৌলের ডি অরবিটালগুলা কয়েকটা সিরিজে বিভক্ত, যেমন 3D, 4D, 5D, 6D। ডি ব্লক মৌল, এই সবগুলো কি ডি ব্লক মৌল অবস্থান্তর, তারা 4টা শ্রেণীতে বিভক্ত থাকে, 4টা সারিতে, 3D সারি, 4D, 5D এবং 6D। আমি 3Dর এক্সাম্পল হিসাবে দেখাইতে চাই যে তারা একাধিক পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। দেখেন, আমরা ক্রোমিয়ামের কথা যদি একটু বিবেচনা করি, ক্রোমিয়ামের কথা, তাহলে আমাদের আসলে মূল বিষয়টা আসলে কি? পরিবর্তনশীল যোজনী কেন প্রদর্শন করবে? যে এই সকল মৌলগুলার ডি অরবিটাল ফাঁকা থাকে, ডি অরবিটাল কি থাকে? ফাঁকা থাকে। তখন ইলেকট্রন লাভ দিয়ে আসলে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে বহিস্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যার তারতম্য ঘটাইতে পারে। এই জন্যই তারা আসলে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আমরা একটু রিডিংটা পড়ি, সমস্যা নাই। দেখেন, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শনের প্রধান কারণ পরমাণু বহিস্তরে কাঠামোতে ডি অরবিটালের উপস্থিতি। বহিস্তরে ফাঁকা ডি অরবিটাল থাকায় বিভিন্ন অবস্থায় ইলেকট্রন যুগল ভেঙ্গে ভেঙ্গে ভিন্ন ভিন্ন অযুগল ইলেকট্রন সৃষ্টি করতে পারে, ফলে বিভিন্ন মৌলের সঙ্গে সংযোগের সম্ভাব্যতা সৃষ্টি হয়। আসলে বহিস্তরে যদি ডি অরবিটাল ইলেকট্রন যদি সিঙ্গেল না থাকে তাইলে সে বন্ধন গঠন করবে না, জোড়ায় জোড়ায় থাকলে সে বন্ধন গঠন করবে না। এছাড়া অবস্থান্তর ধাতুসমূহের ক্ষেত্রে 3D এবং 4S উভয় উপস্তরের শক্তির মান খুব কাছাকাছি, তাই কোনো একটি অবস্থান্তর মৌলের পরমাণুর বহিস্তর থেকে বিভিন্ন অবস্থায় বিভিন্ন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে প্রায় সমান স্থায়িত্বের একাধিক আয়ন গঠন করতে পারে। এজন্য অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। মরাল অফ দ্য স্টোরি কি?
যে অবস্থান্তর মূলত তারাই যাদের ডিতে 1 থেকে 9টা পর্যন্ত ইলেকট্রন থাকে। তো ডি অরবিটালে যখন ফাঁকা থাকে তখন আসলে ইলেকট্রন লাফালাফি করার সুযোগ হয়। শুধু ডি না, যদি এটা যদি হয় 3D, এটা হলো 4s, এটা যদি হয় 4D, এটা কি 5s। এই যে ডি এবং এস অরবিটালের শক্তিও খুব কম, তাইলে প্রয়োজন অনুযায়ী সে এই জায়গা থেকে ইলেকট্রন ত্যাগ করতে পারে, এই জায়গা থেকে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তখনই আসলে তারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। ফর এক্সাম্পল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং আয়রনের পরিবর্তনশীল জারণ মান দেখানো হলো। ক্রোমিয়াম, তো ক্রোমিয়ামের যোজনী আসলে কত কত হয়, বিভিন্ন ধরনের যৌগ হয়, আমরা একটু দেখি। আমরা আসলে এক্সাম্পল হিসেবে 3D সিরিজের মৌলগুলো নিছি। দেখেন এই জায়গায় দিছে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের যৌগ হয় ক্রোমিয়াম ক্লোরাইড, ক্রোমিয়াম 3 ক্লোরাইড হয়, পরে K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট হয়। এই যে দেখেন এই বিভিন্ন যৌগে আমরা জারণ মান কিভাবে বের করি, যেমন ক্লোরিনের জারণ মান আমাদের মুখস্থ, বেসিক 1 ক্লাসে পড়াইছিলাম। -1 × 2, এই অংশ যদি -2, এটা কি +2, -1 × 3, এটা কি +3। আমরা কিন্তু অবস্থান্তর মৌলের জারণ মান মুখস্থ করার কথা ছিল না, আমরা পাশের গুলা এই যে হেলোজেনের জারণ মান, ক্ষার ধাতু, মিথ্যা ধাতু জারণ মান মুখস্থ বেসিক ক্লাসে পড়াইছিলাম। এই জায়গায় দেখেন অক্সিজেন হইল -2 × 7, এই অংশ যদি -14 হয় তো এটা কি +1 × 2, তো এই জায়গায় হলো -14 আর এই জায়গায় হলো +2, শূন্য হইতে লাগে আমার +12। এই জায়গায় ক্রোমিয়াম আছে 2টা, তো একটা হবে +6 × 2, এই টোটালটা মিললে কি হয়েছে 0। অর্থাৎ এই জায়গায় ক্রোমিয়ামের জারণ মান আসলে কি +6। এর মানে আমরা কি বুঝলাম, যে ক্রোমিয়ামের একাধিক যোজনী প্রদর্শন করে। ক্রোমিয়াম +2 হয়, +3 হয়, +6 হয়, এই যুগে হয় একই জিনিস। সেম ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ক্লোরাইড, ডাইম্যাঙ্গানিজ টেট্রাক্সাইড 2 হয়, 3 হয়, 4 হয়, 6 হয়, 7 হয়। 7 যেমন KMnO4 যুগে কি হয় 7 হয়, আপনি x ধরে করলে পাবেন। আয়রনের জন্য 2 হয়, 3 হয়। এরকম 3D অরবিটালের যেমন স্ক্যান্ডিয়ামের যোজনী একটাই +3, তারপর টাইটেনিয়ামের 2, 3, 4, ভ্যানাডিয়ামের 5, ক্রোমিয়ামের 6। অর্থাৎ আপনি দেখবেন এই জায়গা থেকে বাড়তেছে। টাইটেনিয়ামের 3টা যোজনী হয়েছে, তার হয়েছে কয়টা 4টা, তার 5টা, তার কয়টা 2, হ্যাঁ 5টা, তার কয়টা হচ্ছে 6টা। অর্থাৎ এই আমি যদি ম্যাঙ্গানিজের কথা বলি, তার যোজনী 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6, অর্থাৎ 6টা যোজনী হইতে পারে। এই হিসাবে আসলে আমরা এই 3D সিরিজটা একটু দেখে নিব। ওই যে 3D ব্লক সারির শুরুতে অবস্থানকারী মৌলসমূহের যেমন যথাস্তরে ইলেকট্রন সংখ্যা কম থাকায় অধিক সংখ্যক ইলেকট্রন বর্জন করা বা অন্য পরমাণু সংখ্যা অধিক সংখ্যক ইলেকট্রন জোড় গঠন করা সম্ভব নয়, তাই সারির শুরুতে অবস্থানকারী মৌলসমূহের উচ্চতর জারণ মান প্রদর্শন করে না, যেমন স্ক্যান্ডিয়ামের কথা বলছে এবং জিঙ্কের। আচ্ছা, আবার সারির শেষের দিকে মৌলসমূহের কপার এবং জিঙ্কের ডি অরবিটাল ও যুগ্ম ইলেকট্রন না থাকায় ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে উচ্চতর জারণ প্রস্তাব প্রদর্শন করে না। তাইলে এই দিকে আমরা স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, যাদের বহিস্তরে বেশি সংখ্যক ডি অরবিটালে বেজোর ইলেকট্রন থাকবে, তারাই আসলে কি করবে, পরিবর্তনশীল যোজনী বেশি প্রদর্শন করবে। আশা করি আমরা বুঝতে পারছি। মূল কথা হইল ডি অবস্থান্তর মৌলসমূহের ডি অরবিটালে যদি অপূর্ণ থাকে, সিঙ্গেল ইলেকট্রন থাকবে, তখন সে প্রয়োজন অনুযায়ী সে লাভ দিয়া গিয়া বেজোর ইলেকট্রন সংখ্যার তারতম্য ঘটাইতে পারবে, তারা যোজনী প্রদর্শন করবে। আপনি অতটুকু লিখলেই হয়ে যাবে। আশা করি আমরা অবস্থান্তর মূলের পরিবর্তনশীল যোজনী এই প্রশ্ন উত্তরটা দিতে পারবো যদি পরীক্ষায় আসে। এখন আসেন আমরা আসলে অবস্থান্তর মূলের জটিল যৌগ গঠন। অবস্থান্তর মূলের জটিল যৌগ গঠন, এই জিনিসটা আমরা একটু দেখতে চাই। রঙিন যৌগ পাইলাম, তারপরে পরিবর্তনশীল যোজনী পাইলাম, এখন কি জটিল যৌগ গঠন। অবস্থান্তর মূলের রঙিন যৌগ গঠন, পরিবর্তনশীল যোজনী, অবস্থান্তর মূলের জটিল যৌগ গঠন। এটা আমি আপনাদের একটু দেখাই দিই। আচ্ছা, এটা আয়নেরও হইতে পারে, তারপরে কি বলে নিরপেক্ষ পরমাণুরও হইতে পারে। তা আমরা আসলে আমি আগে পিডিএফটা আপনাদের দেখাই, তাইলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। এই যে ডি অরবিটাল ফাঁকা থাকলে আসলে সুবিধা হয়। জটিল যৌগ আসলে কারা? অবস্থান্তর মূলে দাতব পরমাণু বা আয়ন থাকবে কেন্দ্রে। আশা করি দেখা যাচ্ছে। জটিল যৌগ কিভাবে গঠিত হয় খেয়াল করেন। জটিল যৌগ গঠিত হইলে
প্রথমে একটা অবস্থান্তর মৌলের আয়ন থাকতে হবে কেন্দ্রে, আছে। আচ্ছা, কেন্দ্রে একটা ধাতব আয়ন থাকতে হবে, তার মধ্যে লিগ্যান্ড আসবে। কি আসবে? লিগ্যান্ড। যেমন NH3, তার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই জায়গায় দিলাম NH3 মুক্ত জোড়, H3N। নাইট্রোজেনের ইলেকট্রনটা দেখানোর জন্য আমি এইদিকে নাইট্রোজেনটা দিছি, H3N। খেয়াল করেন, এই যে স্যার, এটা একটা আসলে জটিল আয়ন, এটা একটা জটিল আয়ন, এটাকে আমরা বলি টেট্রাঅ্যামিনো কিউপিক 2+ আয়ন, NH3 4R2। এই যে স্যার, এই আসলে আয়নটা, এটা একটা জটিল আয়ন। যে এখন জটিল আয়ন কিভাবে গঠিত, শর্তটা কি? কেন্দ্রে থাকবে অবস্থান্তর মৌলের আয়ন বা মৌল, এবং চারপাশে লিগ্যান্ডগুলো সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে যুক্ত। লিগ্যান্ড কারা? যাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে। সন্নিবেশ সমযোজী বন্ধন কি? যে তার ডি অরবিটাল ফাঁকা আছে, ডি অরবিটাল ফাঁকা, এবং আমরা জানি ডি 3D এবং 4s অথবা 4D এবং 5s, এই যে ডি এবং এস এর শক্তির তারতম্য খুব কম, তখন তাদের মধ্যে সংকরীকরণের মাধ্যমে ফাঁকা জায়গা তৈরি হয়, তখন লিগ্যান্ডগুলা মুক্ত জোড় ইলেকট্রন দিয়া সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে জটিল যৌগ গঠন করে। সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে আমি যদি একটু বলি, যেমন অ্যামোনিয়া। আচ্ছা স্যার, অ্যামোনিয়াতে কি হয়েছে দেখেন তো, এই যে নাইট্রোজেনের বৈশিষ্ট্য ছিল 5টা, 3টা নাইট্রোজেন প্রত্যেকের সাথে একটা একটা করে ইলেকট্রন শেয়ার কইরা, এই যে দেখেন প্রত্যেকে একটা একটা ইলেকট্রন শেয়ার করছে, কিন্তু এই যে নাইট্রোজেনের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে আর ডি অরবিটালে ডি অরবিটালে ফাঁকা জায়গা আছে, তখন সে কি করবে? এক জোড়া ইলেকট্রন দিবে। এই জায়গায় কিন্তু দুইজনে দুইটা দিছিল, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন একটা, এই তিনটা হলো সমযোজী বন্ধন। এই তিনটা কি বন্ধন? সমযোজী বন্ধন। আর সন্নিবেশ সমযোজী বন্ধন কি? এটাও এক ধরনের সমযোজী বন্ধন, কিন্তু এই জায়গায় দুই পরমাণু ইলেকট্রন শেয়ার করে না, একটি পরমাণু, যেমন নাইট্রোজেনে ইলেকট্রন দিয়া এক জোড়া ইলেকট্রন দিয়া সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। অর্থাৎ সংজ্ঞাটা যদি বলি, যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল একটি পরমাণু বা মূলক থেকে আসে তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। এই হলো স্যার। এখন দেখেন যে এই জায়গায় লিগ্যান্ড কয়টা? লিগ্যান্ড হইল, আমরা লিগ্যান্ডের সংজ্ঞা এইভাবে দিতে পারি, জটিল যৌগ গঠনের বেলায় ধাতব পরমাণু বা আয়নকে যে সকল পরমাণু বা মূলক ইলেকট্রন জোড় দাতা হিসেবে কাজ করে তাদেরকে লিগ্যান্ড বলে। আর লিগ্যান্ডের মোট সংখ্যাকে বলা হয় সন্নিবেশ সংখ্যা। কি বলা হয়? সন্নিবেশ সংখ্যা। আমি যদি বলি এই আয়নের মধ্যে সন্নিবেশ সংখ্যা কত, উত্তর হইল কত? 4, কারণ 4টা অ্যামোনিয়া ইলেকট্রন জোড় দিয়া সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। চলেন আমরা এটা একটু দেখাই ফেলি। এই যে দেখেন টেট্রাঅ্যামিনো কিউপিক আয়নের গঠন। কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাসের চতুর্থ শক্তি স্তরে 4s অরবিটালে একটি ইলেকট্রন থাকায় এই ইলেকট্রনটি এবং 3d অরবিটালে একটি ইলেকট্রন কপার পরমাণু দান করে সুস্থিত কপার 2+ আয়ন গঠন করে। এটা আমরা জানি। কপার কি করে? স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হতে তার 4s থেকে একটা ছাড়বে এবং 3d থেকে একটা, তাহলে 3d 9 থাকবে। কি থাকবে? 3d 9। এই যে দেখেন স্যার, কপার আয়ন, কপার এবং কপার 2+ আয়ন যখন 3d 9 হবে, তখন ডি অরবিটাল কি থাকবে? একটা ইলেকট্রন বেজোড় ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন কি থাকবে? ওই যে কপারের ইলেকট্রন বিন্যাসটা আসলে কি? আচ্ছা, এটা আমরা একটু মুছে ফেলে আমি একটু দেখাইছি, আশা করি আপনি বুঝতেই পারছেন। মনে করেন কপার 29, একটু আগে ইলেকট্রন 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s1 3d10। এই যে কপারের কিন্তু অপূর্ণ ডি অরবিটাল নাই, কিন্তু সে যখন কপার 2+ হবে, Cu2+ হবে, তখন 29, তখন কি হবে? ওই জায়গা থেকে একটা চলে যাবে এই জায়গায়, আমি খালি ডি অরবিটাল দেখাই, 3d 9 হবে। কি হবে? 3d 9 তে d9 হইলে আসলে কি হয়? 5 1 2। আচ্ছা, যেহেতু 3d, এই জায়গায় কিন্তু 4s এবং 4p শক্তি স্তরগুলো কিন্তু আছে। হয়তো ইলেকট্রন নাই, কিন্তু 3dর পরে 4s এবং 4p শক্তি স্তর থাকে। 3 4 5, এই যে 5 1 2 3 4 5। হ্যাঁ, এখন 9টা ইলেকট্রন কিভাবে থাকবে? তার 4s অরবিটালে ইলেকট্রন নাই, p-তেও নাই, এটা 3 ভাগে বিভক্ত। খেয়াল করেন, এখন তার 9টা ইলেকট্রন যদি আমি দিই 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই জায়গায় একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে। এখন দেখেন
যে তার ডি অরবিটালে একটা বেজুর ইলেকট্রন আছে। কি আছে? ডি অরবিটালে একটা বেজুর ইলেকট্রন আছে। এমত অবস্থায় কি হইতে পারে দেখেন, একটা এস এবং তিনটা পি অরবিটাল, একটা এস এবং তিনটা পি, না কয়টা পি আছে, আমরা এই যে টেট্রাইমিনো কিউপিক আয়নের ক্ষেত্রে একটু খেয়াল করেন, কপার 2+ আয়নের ক্ষেত্রে এই যে আমরা দেখাইলাম এই জায়গায় তিনটা পি অরবিটাল একটা এস। কপার মৌলের 3d অরবিটালে বেজুর ইলেকট্রন উচ্চ শক্তি সম্পন্ন 4p অরবিটালে উন্নীত হয়, তখন নিম্নোক্ত ইলেকট্রন বিন্যাসের সহযোগে 4টি লিগ্যান্ড প্রদত্ত 4টি ইলেকট্রন যুগলের সাথে DsP2 সংকরীকরণ ঘটায়। DsP2 একটা ডি, আর কি করবে এই সংকরীকরণটা কেমনে হবে দেখেন, DsP2 অর্থাৎ ডি অরবিটালের একটা এস এবং এই যে মনে করেন এ লাভ দিয়ে মনে করেন এই জায়গায় চলে গেল, তাহলে এই জায়গায় একটা ডি, একটা এস আর এই দুইটা পি, অর্থাৎ হ্যাঁ পি। আমরা মনে করি এই যে ইলেকট্রনটা আছে সেই জায়গায় চলে গেল, তাইলে হলো কি একটা ডি, একটা এস আর দুইটা পি। এটা সংকরীকরণে আসলে আলাদা ক্লাস আছে, নিশ্চয়ই আপনারা করছেন। তাহলে টোটাল সংকরীকরণটা আসলে কি DsP2। তো মোট কয়টা অরবিটাল হবে? sp2 তে 3টা অরবিটাল। আমরা জানি sp2 তে হয় কি 3টা, sp তে হয় 2টা অরবিটাল, sp2 তে 3টা, আর sp2d তে হয় কি 3টা। sp2 তে হয় 3টা আর sp2d তে হবে 4টা। sp3 সংকরীকরণের মতো 4টা। তাহলে এর মানে কি, আমরা এই কথাটা একটু ভালো করে খেয়াল করি। কপার মূলের 3d অরবিটালে বেজুর ইলেকট্রন, ওই যে বেজুর ইলেকট্রন উচ্চ শক্তি সম্পন্ন 4p অরবিটালে উন্নীত হয়, ওই যে ওই জায়গায় গেল কি, তাইলে রইল কি এটা ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা, এটা, তাইলে আমার এই এই 4টার মধ্যে সংকরীকরণ ঘটে। এটার মধ্যে কি এটা ডি, এটা এস, আমি যদি অন্য কালার দিয়ে একটু দেখাই দিই, এটা ডি, এটা আমার কি এস, আর এই জায়গায় দুইটা পি, তে পি2। এই সংকরীকরণটা হবে DsP2 বা sp2d, আমরা এইভাবে বলতে পারি। sp2d মানে মোট অরবিটাল হবে কয়টা? 4টা ফাঁকা জায়গা তৈরি হবে। কয়টা ফাঁকা জায়গা? 4টা। এই যে 4টা ফাঁকা জায়গা তৈরি হইলো, তখন আইসা ওই যে 4টা অ্যামোনিয়ায় 4 জোড়া কি করবে? ইলেকট্রন জোড় দিয়া হ্যাঁ সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। এই হলো ঘটনাটা। দেখেন, ইলেকট্রন বিন্যাসের সহযোগে 4টি লিগ্যান্ড প্রদত্ত 4টি ইলেকট্রন যুগলের DsP2 সংকরণ ঘটায়। এই 4টি সমশক্তি DsP2 সংকর অরবিটাল সম্পূর্ণ খালি অবস্থায় 4টি অ্যামোনিয়া মুক্তজোড় ইলেকট্রন সরবরাহ করে সমতুল্য বর্গাকার আয়ন গঠন করে। এই যে স্যার, এখন আপনাকে বলতে এটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, একটু খেয়াল করেন। উপরের গঠন থেকে দেখা যায় এত আয়নটি গঠনের পরে একটি বেজুর ইলেকট্রন রয়েছে, তাই এই আয়নটি চুম্বক দ্বারা আকর্ষিত হয়, ফলে এটা প্যারাম্যাগনেটিক। এখন প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক আছে। আমরা জানি যে সকল পরমাণু বহিঃস্তরে বেশি সংখ্যক বেজুর ইলেকট্রন থাকে তারা হলো ফেরোম্যাগনেটিক, ফেরো। আর কম সংখ্যক বেজুর ইলেকট্রন থাকে ডি অরবিটালে, তারা হলো প্যারা। আর যাদের বহিঃস্তরে কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকে না তারা হলো ডায়াম্যাগনেটিক, ডায়া। তো এই জায়গায় দেখেন, এই যে সংকরণের পরে এই জায়গায় একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল না, ছিল তো ডি অরবিটালে, এই জন্য এটা হলো প্যারাম্যাগনেটিক। যদি এই জায়গায় কোনো সিঙ্গেল ইলেকট্রন না থাকতো তাহলে এটি তো ডায়াম্যাগনেটিক, আর বেশি সংখ্যক বেজুর ইলেকট্রন থাকলে সেটি তো ফেরোম্যাগনেটিক। আশা করি আমরা এটা বুঝতে পারছি। সেম আমরা যদি নিকেলের কথা বলি, এটা হলো টেট্রা কার্বনিল নিকেল যৌগ, টেট্রা কার্বনিল নিকেল যৌগ, এটা হয় চতুস্থলকীয়। টেট্রা কার্বনিল নিকেল যৌগটা হবে কি চতুস্থলকীয়। আমরা একটু দেখাই দিয়ে দিই। নিকেল পরমাণু ইলেকট্রন বিন্যাস যদি আপনি করেন, নিকেল 28 কিভাবে হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে দিব না 4s2 মানে 20 আর 8 28, অর্থাৎ তার ডি অরবিটাল এই জায়গায় কিন্তু 4p আছে না? এখন আসলে আমি একটু যদি দেখাই তার ডি অরবিটাল কয়টা? 5 ভাগ 1 2 3 4 5, তারপরে 4s আমাকে দেখাইতে হবে, 4s তারপরে কি 4p 3 করে, এগুলো তো আছে, তাই আমি 3d দেখাইলাম। এটা হলো 4s আর এটা কি 4p। এখন একটু দেখেন, আমরা যদি সিঙ্গেল ইলেকট্রনগুলো দেখাই,
1 2 3 4 5 6 7 8। তাইলে কি হয়, এই নিকেলের ক্ষেত্রে তার দুইটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, তার দুইটা কি থাকে, সিঙ্গেল ইলেকট্রন থাকে। এই সিঙ্গেল ইলেকট্রনগুলো লিগ্যান্ড কি করে এসে বিকর্ষণ করবে না, এই যে কার্বনিল আইব যখন, তখন কি করবে, ওরা বিকর্ষণ করবে। বিকর্ষণের কারণে এই যে এই জিনিসটা চিন্তা করেন, বিকর্ষণ করবে। এই যে দেখেন, আমার 4s2 তো আছে, দুঃখিত, এই জায়গায় কিন্তু 4s2 আছে। এই যে সিঙ্গেল ইলেকট্রনগুলো বিকর্ষিত হবে, সিঙ্গেল ইলেকট্রনগুলো বিকর্ষিত হবে। এখন আপনি মনে করেন এই ইলেকট্রনটা লাফ দিয়ে এই জায়গায় চলে আসছে, আমি এগুলো একটু মুছে ফেলি, অপ্রয়োজনীয় দাগগুলো। হ্যাঁ, লিগ্যান্ড আইছে, এই সিঙ্গেল ইলেকট্রনগুলোকে কি করবে, বিকর্ষণ করলো। করার পরে আমি যদি পরের স্টেপটা আপনাকে আমি একটু দেখাই, 2 3 4 5, এই যে বিকর্ষণ করলো, তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া তো এমনি ছিল, এখন এই দুইটাকে আরেক জোড়া হয়ে গেল, এটা ফাঁকা জায়গা হয়ে গেছে। কি হয়েছে, ফাঁকা হয়ে গেছে। মনে করি 4sটা লাফ দিয়ে এই জায়গায় চলে আসছে, সমস্যা তো নাই। তাইলে কি হয়েছে, 4s এবং 3d তো শক্তির পার্থক্য কম, তাইলে আমার বাকি আছে আসলে কি, 4s এর গড় এবং 4p এর গড়। এখন এই 4s এবং 4p এর মধ্যে একটা সংকরীকরণ করা সম্ভব। তখন কি হবে, sp3, এটা sp3 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 sp3, একটা s তিনটা p, ওই যে চারটা ফাঁকা জায়গা তৈরি হবে। এই চারটা ফাঁকা জায়গার মধ্যে 4 জোড়া কার্বনিল গ্রুপ সে ইলেকট্রন জোড় দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে। এই যে, অর্থাৎ একটা নিকেলের সাথে কি হবে, 4 জোড়া কার্বনিল গ্রুপ যুক্ত হবে। এই যে আমরা কি করছি, যে সে লাভ দিয়ে মনে করেন সে এই জায়গায় একটা আসছে, এই জায়গায় একটা আসছে, এইভাবে বিবেচনা করতে পারি। তাইলে এটা ফাঁকা জায়গা হয়ে যাবে, তখন তাদের মধ্যে sp3 সংকরীকরণ ঘটবে, ঘটলে 4টা ফাঁকা জায়গা হবে, তখন কার্বনিল গ্রুপ যুক্ত হইয়া চতুস্থলকীয় মিথেন যেভাবে বানাইছিল এটা এরকম। আমরা চিত্রটা কিভাবে আঁকবেন, চতুস্থলকীয় স্ট্রাকচার নিশ্চয়ই আমরা জানি, সংকরীকরণ আমি পড়াইছি। এই যে নিকেল, 4 দিকে কার্বনিল গ্রুপ, 3 দিকে এটা আমরা দিয়ে দিব কার্বনিল, সন্নিবেশ সমযোজী তীর চিহ্ন দিব, কার্বনিল কার্বনিল। এই যে স্যার, আমরা যদি চতুস্থলকীয় স্ট্রাকচার দেখাই, এইরকম হিরকের মতো, 3টা নিচের দিকে, একটা উপরের দিকে, এই হইল আসলে ঘটনাটা। এখন আমি যদি বলি যে নিকেল এটা কি প্যারাচুম্বকীয় না ডায়াচুম্বকীয়, উত্তর হলো ডায়াচুম্বকীয়, তার মধ্যে কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই, এই ডি অরবিটালে কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই। আশা কি বুঝতে পারছি। উপরের গঠন থেকে দেখা যায় যে ওই যে আমরা একটু নিকেল টেট্রা কার্বনিল গঠনে কোনো বেজুর ইলেকট্রন নেই, তাই নিকেল টেট্রা কার্বনিল চুম্বক দ্বারা আকর্ষিত হয় না, ফলে নিকেল টেট্রা কার্বনিল ডায়াম্যাগনেটিক। বুঝতে পারছি, যৌগটি sp3 সংকরণের মাধ্যমে সৃষ্টি হয় এবং এর গঠন হবে চতুস্থলকীয়। বিষয়টাকে বুঝছি। আমি শর্টকাট যদি বলি যে নিকেলের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় তার ডি অরবিটালে আছে 8টা ইলেকট্রন আর s অরবিটালে আছে আরো 2টা। এখন ডি অরবিটালে যেহেতু 8টা, তার সিঙ্গেল ইলেকট্রন 2টা, তখন লিগ্যান্ড যখন আসবে তখন তারা সিঙ্গেল ইলেকট্রনটা একে অপরকে বিকর্ষণ করবে, তখন 4s থেকে 2টি ইলেকট্রন 3d তে আসতে পারে, আইসা 4টি ফাঁকা জায়গা তৈরি হবে, অর্থাৎ একটা s এবং 3টা p সংকরীকরণ করে sp3 সংকরীকরণ করবে। sp3 সংকরীকরণ করতে 4টা ফাঁকা জায়গা তৈরি হবে, তখন কার্বনিল মূলকগুলা ইলেকট্রন জোড় দান কইরা 4টা সমযোজী বন্ধনের মাধ্যমে নিকেল টেট্রা কার্বনিল যৌগ গঠন করবে। আশা করি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।